সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালোই আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভৌতিক চলচ্চিত্র ও জম্বির গল্প। গল্পের শুরু হয় 2 মে 2011 রাত 1টা পাকিস্তানের অ্যাবোটাবাদে। জাতিসংঘ ন্যাটো সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। তারা গোয়েন্দা সূত্রে জানতে পারে যে 1991 সালে হামলার অপরাধী উসামা বিন লাদেন সেখানে লুকিয়ে আছে। তাই সেনাবাহিনী উসামা বিন লুকিয়ে থাকার বাড়ির দরজায় একটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে উসামা জেগে যায় এবং লিভার টেনে তার সমস্ত ঘরের শাটার খুলে দেয়। তার জম্বি বাহিনী যারা সেগুলিতে লুকিয়েছিল ন্যাটো অফিসারদের ওপর হামলা করে, কিন্তু সেনাবাহিনী তাদের মাথায় গুলি করে হত্যা করে। বন্ধুরা, উসামা সেই দেখে যে তার জম্বিরা মারা গেছে, সে তার ঘরে দৌড়ে যায় এবং নিজেকে একটি অ্যান্টিডোট ইনজেকশন করে। ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীও তার ঘরে পৌঁছে যায় এবং তার বুকে গুলি করে। এর কারণে সে নড়াচড়া বন্ধ করে দেয় এবং সেনাবাহিনী মনে করে উসামা খেলা শেষ। তারা তাকে একটি সাদা চাদর দিয়ে ঢেকে দেয় এবং তাদের হেলিকপ্টারে করে তার লাশ আমেরিকায় নিয়ে যেতে শুরু করে। কিন্তু যখন তাদের হেলিকপ্টার সমুদ্রের উপর দিয়ে উঠছিল, তখন উসামা হঠাৎ জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে তাদের উপর হামলা করে। তারা তাকে থামাতে গুলি চালায়। এতে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয় এবং সমুদ্রে ডুবে যায়। অন্যরা নিহত হয়, কিন্তু আমরা কেবল উসামার হাত দেখতে পাই। তারপরে আমরা আবার সাগরের তীরে এক দম্পতিকে দেখতে পাই। মেয়েটি সেখানে এসে খুব খুশি হয়। সে ছেলেটিকে চুম্বন করে এবং বলে, আমাকে এখানে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তারপর সে সমুদ্রে স্নান করতে যায়। সে উপভোগ করছিল এবং ছেলেটি তাকে দেখছিল। হঠাৎ কেউ মেয়েটিকে পানির নিচে টেনে নিয়ে যায় এবং তখন তার প্রেমিক চিৎকার করে বলে, তুমি কোথায়? কিছুক্ষণ পর তার প্রেমিকা জল থেকে বেরিয়ে আসে না, কিন্তু ওসামা বিন লাদেন, যে এখন একজন জম্বি, সে বেরিয়ে আসে। সে ধীরে ধীরে ছেলেটির দিকে এগিয়ে যায়। দৃশ্যটি কেটে যায়। এরপর আমরা একটি সন্ত্রাসী সংগঠনের খবর পেতে দেখি, যা তাদের খুব আনন্দিত করে। এরপর দৃশ্যটি আফগানিস্তানের মরুভূমিতে স্থানান্তরিত হয়, যেখানে 8 জন ন্যাটো অফিসার উপস্থিত রয়েছে। ডগ নামের একজন অফিসার দ্রুত তার সহকর্মীদের কাছে দৌড়ে যায় এবং তাদের বলে যে তারা তার পিছনে ছিল। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে সেখানে কতজন লোক ছিল। ডগ উত্তর দেয়, আমি আমার জীবন বাঁচানোর জন্য দৌড়িয়েছিলাম, তাই আমি তাদের গণনা করিনি। ক্যাপ্টেন তখন রায়ানকে নজর রাখতে বলে। যদি কিছু ভুল হয় তবে তাদের বলবে, কারণ তারা ডগকে তাড়া করতে চলেছে। রায়ান যখন তার দূরবীন দিয়ে তাকায়, তখন সে 20 জনের বেশি জম্বিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। সে তখন দলকে সতর্ক করে। তারাও তাদের অস্ত্র তুলে নেয় এবং জম্বিদের উপর হামলা করে। সেনা ইউনিটে একটি নামে একজন মহিলা অফিসার রয়েছে। তার কাছে বন্দুক এবং তলোয়ার দুটোই আছে। সে তলোয়ার চালায় খুব পারদর্শী, তাই সে গুলি নষ্ট না করে তার তলোয়ার দিয়ে সমস্ত জম্বিদের কেটে হত্যা করে। গেট নামের একজন অফিসারের কাছে একটি বোমা ছিল। যখন একটি জম্বি তাকে মুখোমুখি হয় এবং তাকে কামড়াতে সক্ষম হয়, তখন সে সেই বোমা ব্যবহার করে জম্বির সাথে নিজেকেও উড়িয়ে দেয়। যখন প্রায় সব জম্বি মারা যায়, তখন তারা পিছনে দাঁড়িয়ে কথা বলে, আচ্ছা বিপদ কেটে গেছে। কিন্তু তারপর একটি জম্বি আবার উঠে আসে এবং হ্যাঙ্ক নামের একজন অফিসারকে কামড় দেয়। যাই হোক, হ্যাঙ্ক সঙ্গে সঙ্গে তাকে গুলি করে হত্যা করে এবং তার দলকে জিজ্ঞেস করে তার কাছে আর কত সময় বাকি আছে। একজন অফিসার ব্যাখ্যা করে যে সংক্রমণটি ধমনীতে পৌঁছাতে 5 মিনিট সময় লাগবে। তখন হ্যাঙ্ক তার সাথীদের বলে, আমি জম্বি হতে চাই না, আমাকে মেরে ফেলো। কিন্তু কারোই নিজের সহকর্মীকে হত্যা করার সাহস হয় না। তাই তারা সবাই হাত তুলে নেয় এবং তারপর টিনা, দলের একমাত্র মহিলা অফিসার, এগিয়ে আসে এবং সবাইকে গুলি করে হত্যা করে। রাতে আমরা ড্যাস্টিক নামের একজন মহিলাকে দেখি, যে তার ভাই ডাইরেক্টরকে খুঁজতে একই আফগান মরুভূমিতে এসেছে এবং আসিফ নামের একজন স্থানীয় লোক তাকে সাহায্য করছে। দুজনে আগুনের চারপাশে বসেছিল যখন তারা একটি শব্দ শুনতে পায়। আসিফ হেঁটে গিয়ে দেখে, তারপর ড্যাস্টিককে চিন্তা না করতে বলে। ঠিক তখনই একটি জম্বি হঠাৎ তাদের উপর হামলা করে। যদিও ড্যাস্টিকের কাছে একটি ছোট বন্দুক ছিল, সে গুলি করে তাকে হত্যা করে, কিন্তু ততক্ষণে আরও অনেক জম্বি এসে গেছে। ড্যাস্টিক কি করবে বুঝতে পারছিল না। তখন রায়ানের দল সেখানে পৌঁছায়। সে এসে সেখানে উপস্থিত সমস্ত জম্বিদের হত্যা করে। তারপর তারা ড্যাস্টিককে জিজ্ঞাসা করে, তোমাকে আমেরিকান মনে হচ্ছে, তাহলে তুমি এখানে কি করছো? যদি তুমি ভুল পথে যেতে, তাহলে তুমি সরাসরি ভারতে প্রবেশ করতে, যেখানে তোমাকে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতো। তারা তোমাকে অনুপ্রবেশকারী মনে করতো। ড্যাস্টিক তখন নিজে পরিচয় দেয়, আমি ড্যাস্টিক নিলাম, আমি এখানে আমার ভাই স্টিককে খুঁজতে এসেছি। ইন্ডা বিশ্বাস করে যে ওসামা বিন লাদেন এখনও বেঁচে আছে। তখন চিপস নামের একজন অফিসার বা সৈনিক বাধা দিয়ে বলে, আমাদের ওকে সাথে নিয়ে যাওয়া উচিত, যাতে ওই বেচারি মেয়েটি নিরাপদ থাকতে পারে। তো
দলের মধ্যে সবচেয়ে ছোট এবং সে রাস্টিকের প্রেমে পড়ে গিয়েছিল। পরের দিন আমরা ডাইরেক্টটিকে দেখি যে একজন জম্বি দেখতে পায়। তাদের মধ্যে একজন সেনা মানুষও জম্বি হয়ে গেছে। সে তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। তার ব্যাগে একটি মানচিত্রের মতো কিছু আছে। ডাইরেক্টর তাকে যে কোনো মূল্যে পেতে চায়। তো প্রথমে সে জম্বির পিছনে লুকিয়ে তার ব্যাগ কেটে মানচিত্রটি নিয়ে নেয়। কিন্তু তখনই জম্বি ফিরে এসে তাকে আক্রমণ করছিল এবং তারপর সে কি করে, সে ছুরি দিয়ে ব্যাগ কেটেছিল সেটি তার মাথায় ঢুকিয়ে দেয়। এদিকে আমরা রায়হানের দলকে দেখি। তাদের কাছে একটি মানচিত্র আছে যা তাদেরকে বলে জলের উৎসর কাছে পৌঁছাতে তাদের এখনও প্রায় 1 মাইল পথ পাড়ি দিতে হবে। এর জন্য সে প্রথমে চিপ এবং রায়হানকে কোনো জম্বির সাথে না জড়িয়ে চুপি চুপি জলের সন্ধান করতে পাঠায়। এদিকে আমরা পিছনে থেকে জম্বিদের শেষ করতে করতে এগোবো। এ ছেলেটা তাই করে। আর এ হলো রাস্টিক, যে ধীরে ধীরে অন্য অফিসারের সাথে এগিয়ে যায়। পথে তারা বেশ কয়েকটি জম্বির মুখোমুখি হয় এবং তাদের হত্যা করতে করতে এগিয়ে চলে। এরপরে যা হয় তা হলো পথে তাদের মধ্যে অনেক কথোপকথন হয় এবং অফিসাররা জোর দিয়ে বলে যে এই জম্বি মহামারী আফগানিস্তানের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া থেকে যে কোনো মূল্যে আটকাতে হবে, অন্যথায় এটি একটি বিশাল বিপর্যয়ে পরিণত হবে। তারপর রায়হান তার ওয়াকি টকিতে ডগের সাথে যোগাযোগ করে এবং তাকে জানায় যে তারা আধা ঘন্টা আগে একটি ঝর্ণা খুঁজে পেয়েছে। তোমরা কি আসছো? যার উত্তরে ডগ বলে, হ্যাঁ, আমরা সেদিকেই আসছি। ঠিক তখনই সিনা আরও একটি জম্বিকে দেখতে পায় যার মুখটা বেশ বিভৎস। সে তার মাথায় গুলি করে খেলা শেষ করে দেয়। এদিকে ডেগের একটি জায়গায় থেমে আছে, মানচিত্র দেখে কোথায় যেতে হবে তা ঠিক করছে। সে পায়ের শব্দ শুনতে পায়। সে সামনে তাকিয়ে দেখে একটি বাচ্চা যার পায়ে আঘাত লেগেছে। ডেগের বোতলে জল আছে। সে বাচ্চাকে জল দেয় এবং জিজ্ঞাসা করে, বাচ্চা, তুমি এখানে কি করছো? এদিকে আমরা দেখি যে সেনাবাহিনীর জল আগে শেষ হয়ে গিয়েছিল। রাত হয়ে গিয়েছে এবং কিছু দূর হাঁটার পর তারা আগুন জ্বালিয়ে থামার সিদ্ধান্ত নেয়। তখন চিফ ডাস্টিকে নিজের সম্পর্কে বলতে শুরু করে। বলে, আমি অন্যদের মতো বিবাহিত নয়। আমার অনেক বান্ধবী ছিল, কিন্তু আমি এখন অবিবাহিত। সে তখন ডাস্টিককে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন ধরে আছো? সে উত্তর দেয়, আমি এখানে আসার 2-3 সপ্তাহ হয়েছে, কিন্তু গতকালের আগে আমি কখনোই জম্বির মুখোমুখি হয়নি। চিফ উত্তর দেয়, তুমি তোমার ভাইকে খুঁজছো? তুমি এত ঝুঁকি কেন নিচ্ছ? মনে হচ্ছে তুমি তাকে খুব ভালোবাসো, অথবা সে নিশ্চয়ই তোমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে। ডাস্টিক ব্যাখ্যা করে, আমি আমার ভাইয়ের চেয়ে 2-4 বছরের ছোট। সে আমার খুব যত্ন নিয়েছে আর এখন আমার পালা। যেন আমার ভাই নিউ ইয়র্কে একজন দমকল কর্মী ছিল। সে 1991 সালে অগ্নিকাণ্ডের সময় সেখানে ছিল, যখন তার সব সদস্য মারা গিয়েছে। সে একাই বেঁচে গিয়েছিল কারণ সেদিন ডিরেক্টর শরীর ভালো ছিল না, তাই সে অন কলেছে। তার সহকর্মীদের মৃত্যুর পর তার মনটা একটু অন্যরকমভাবে কাজ করতে শুরু করে। সে ভাবতে শুরু করে, যদি আমি সেদিন কাজে যেতাম তাহলে আমিও মারা যেতাম। তাই সে ঝুঁকি নিতে শুরু করে, নিজেকে মৃত মনে করে এবং উসামা বিন লাদেনকে তার কাজের জন্য শাস্তি দিবে দৃঢ় প্রতিজ্ঞ হয়। কিন্তু আমেরিকান সেনাবাহিনী উসামা বিন লাদেনকে ধরে ফেলে। তখন আমি স্বস্তি পেয়েছিলাম, ভেবেছিলাম এই সব নাটক শেষ হয়ে গেছে। কিন্তু সেখান থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, কারণ আমার ভাইয়ের একটি ষড়যন্ত্র তথ্য ছিল যে উসামা মারা যায়নি এবং সে তাকে নিজের হাতে হত্যা করার কথা ভাবতে শুরু করে, যাতে সে সত্যি মৃত কিনা নিশ্চিত হতে পারে। এবং এই আশায় সে একদিন বাড়ি থেকে পালিয়ে যায়। এখন আমি তাকে যে কোনো মূল্যে বাড়ি ফিরিয়ে আনতে চাই। অন্যদিকে আমরা ডেরেককে দেখি। সে সন্ধ্যার পাওয়া শিশুটিকে একটি পাথরের আড়ালে লুকিয়ে রেখেছে। সে নিচে আগুন জ্বালিয়ে তাকে নিরাপদে রাখে, তার সাথে তার খাবার ভাগ করে নেয় এবং তার সাথে গল্প করে। যদিও সে তার ভাষা ঠিকমতো বুঝে না, মানবতার একটাই ভাষা, সে তার সাথে ইশারায় কথা বলে। পরের দিন সকালে যখন ডাস্টি ঘুম থেকে উঠে, সে রায়হানকে কোথাও দেখতে পায় না। সে চিপকে ডাকে। সে একটি কম্বলের নিচে ঘুমাচ্ছে, কিন্তু তার ভেতরে চিপ নয়, একটি জম্বি, যে হঠাৎ ডাস্টিসের ওপর হামলা করে। ডাস্টিস চিৎকার করে জেগে ওঠে, যেন একটা স্বপ্ন ছিল। চিফ তাকে শান্ত করে বলে যে 50 জনেরও বেশি জম্বি তাদের দিকে এগিয়ে আসছে। এদিকে ডেরেক দূরবীন দিয়ে ছেলেটির পরিবারকে দেখতে পায়। তাদের দেখে মনে হচ্ছে না যে তারা সংক্রামিত। ডেরেক ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরে যেতে বলে এবং বেচারা ছেলেটি খুশিতে তার পরিবারের কাছে ফিরে যায়। এদিকে সেই 50 জন জম্বি সেনা অফিসারদের কাছে চলে আসে। তারা তাদের হত্যা করতে শুরু করে এবং আবারও ভারী গোলাগুলি শুরু হয়। আরও জম্বি এখন আসছে এবং যাচ্ছে। একজন এমনকি ডগের হাতে কামড় দেয়, যা ডগকে সচেতন করে তোলে যে সে অবশেষে তাদের একজন হয়ে যাবে। তাই সে একটি বোমা নিয়ে জম্বিদের ভিড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, নিজেকে এবং অন্যদের হত্যা করার জন্য।
এটি টিনাকে আবেগপ্রবণ করে তোলে, কারণ সে এবং ডগ একে অপরকে ভালোবাসতো। টিনা ভেবেছিল যে সে একদিন ডগের সন্তানের মা হবে, কিন্তু এখানেই ডগের গল্প শেষ। রাগে সে প্রথমে ডগকে একটি চড় মারে এবং পরে তাকে চুমু করে। ডগ তখন জম্বিদের ভিড়ে ছুটে যায়, যেখানে বেশ কয়েকটি জম্বি তাকে আক্রমণ করে। সে সঙ্গে সঙ্গে তাদের শিকার হয়ে যায় এবং সে তার বন্ধুদের এবং তাদের সহকর্মী সেনা অফিসারদের দিকে এগিয়ে যেতে শুরু করে। হ্যাঁ, যাই হোক, তার হাতে তখনই বোমাটি রয়েছে, যা সেনা অফিসারদের তখন গুলি করতে বিস্ফোরিত হয় এবং তার চারপাশের সমস্ত জম্বি হত্যা করে। পরে তারা মিশন ক্যাম্পে পৌঁছানোর সম্ভাবনা বাড়ানোর জন্য দুটি দলে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। তারা প্রত্যেকে ভিন্ন পথ নেয়। এদিকে আমরা আবার ডাইরেক্টকে দেখি। একটি ট্রাক দেখতে পাই, যার চালকের আসনে একটি জম্বি শুয়ে আছে। সে জম্বিকে ট্রাক থেকে ফেলে দেয় এবং নিজেই চালকের আসনে বসে, কিন্তু তখন জম্বি তাকে আক্রমণ করে, কিন্তু ডাইরেক্টর তাকে বন্দুক দিয়ে তার গুলি উড়িয়ে দেয়। এরপর আমরা সেনা দলকে দুটি দলে বিভক্ত হয়ে এগিয়ে যেতে দেখি। চিপ, রায়ানো, ডাস্টিক এবং জাস্টিক, টিনা এবং চ্যাপ যখন তারা যথেষ্ট দূরে এগিয়ে যায়, তারা আরও একটি জম্বি দলকে এগিয়ে আসতে দেখে। টিনা বলে, এগুলো আমার লক্ষ্য। আসলে টিনা এই জম্বিদের প্রতি রাগে ভরা ছিল, কারণ সে তাদের কারণে তার প্রেমিক ডগকে হারিয়েছে। সে একাই তার তলোয়ার দিয়ে তাদের হত্যা করে। একটি উল্লেখযোগ্য দূরত্ব ভ্রমণ করার পর তারা একটি রাস্তা খুঁজে পায়, যেখানে মাটির নিচে অসংখ্য বোমা পুঁতে রাখা হয়েছে, যা কেউ পা রাখলে বিস্ফোরিত হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। একাই সময়ে বেশ কয়েকটি জম্বি তাদের আক্রমণ করে এবং তারা তাদের গুলি করে। সেই মুহূর্তে একটি ট্রাক আসে, যা তাদের জম্বিদের হত্যা করতে সাহায্য করে। এদিকে প্লাস্টিক দল সন্ত্রাসীর ঘাঁটিতে পৌঁছে যায় এবং তাদের দেখতে পেয়েছে। তারাও গুলি চালাতে শুরু করে। এটি একটি আতঙ্ক সৃষ্টি করে এবং রায়হানের পায়ে গুরুতর আঘাত লাগে। প্রচুর রক্তপাত হতে থাকে। চিপ তখন তার শার্টের বুতাম খুলে আহত স্থানে বেঁধে দেয় রক্তপাত বন্ধ করার জন্য। সে তখন রায়হানকে তার কাঁধে ভর দিয়ে সাথে নিয়ে যায়। এদিকে টিনা এবং তার সঙ্গীরা ডাইরেক্টরের ট্রাককে করে এগোতে থাকে। তারা আবিষ্কার করে যে সে ডাস্টিকের ভাই। তারা ট্রাকে করে এগিয়ে যায়, পথে প্রতিটি জম্বিকে উড়িয়ে দেয়। ডাইরেক্টর তাদের সাথে তার ষড়যন্ত্র তথ্য নিয়ে আলোচনা করে। সে বলে, দেখো, আমি এই মানচিত্রটি একটি জম্বির কাছে থেকে পেয়েছি। এই মানচিত্রটি অন্যদের থেকে আলাদা। এটি এই রাস্তাটি দেখাচ্ছে, কিন্তু আমি গুগল থেকে এই মানচিত্রটি ডাউনলোড করেছি, তাতে এটি ছিল না। এবং তোমরা যে অসংখ্য জম্বি দেখছো, তারা সবাই কারাগারের কয়েদি এবং কিছু স্বেচ্ছায় ওসামার সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছে। তাদের ইচ্ছাকৃতভাবে রাসায়নিক ব্যবহার করে জম্বি পরিণত করা হয়েছে। এর মানে হলো কেউ এই জম্বিদের তৈরি করছে, সে জম্বিদের একটি সেনাবাহিনী তৈরি করছে এবং সে এমনকি তাদের কিছুকে ছেড়েও দিচ্ছে, যাতে তারা আরও বেশি লোককে কামড়াতে পারে এবং আরও জম্বি তৈরি করতে পারে। ট্রাকের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তাদের ট্রাক জলের অভাবে অতিরিক্ত গরম হয়ে যায় এবং থেমে যায় এবং কাছাকাছি কোনো জলের উৎস নেই। তাদের কাছে শুধু পানীয় জল আছে খাওয়ার জন্য, তাই তারা পায়ে হেঁটে চলার সিদ্ধান্ত নেয়। ডেরেক তখন বলে, আমাদের কাছে ইতিমধ্যে অস্ত্র আছে, যদি তোমরা সেগুলি বহন করতে পারো তাহলে আমি নিয়ে যাও। ডেরেক তখন ভারী বন্দুকটি রেখে দেয় এবং দুটি হালকা বন্দুক নেয়, যা সে আরামে বহন করতে পারবে। এদিকে রায়হানের অবস্থা আরও খারাপ হয়। সে আর হাঁটতে পারে না। চিপস ইতিমধ্যে তাকে বহন করতে ব্যস্ত, তাই জাস্টিসকে ইতিমধ্যে আসা জম্বিদের গুলি করতে হয়। যাই হোক, জাস্টিস একদম দক্ষ শুটার নয়, তাই সে তার অনেক গুলি মিস করে। তারা সামনে একটি ট্যানেল দেখতে পায়। চিপ রায়হানকে ট্যানেলের প্রবেশদ্বারে শুইয়ে দেয় এবং তাকে বলে যে ভিতরে আরও জম্বি বিপদ আছে, তাই জাস্টিস এবং আমি পরীক্ষা করতে যাচ্ছি। সে বলে, যখনই তারা টানেলের অর্ধেক পথ পৌঁছায়, তাদের ভিতরে জম্বিরা আক্রমণ করে। তারা অন্ধকারে পরিষ্কারভাবে দেখতে পায় না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাইরে ফিরে যাওয়া সবচেয়ে ভালো। সমস্ত গোলমাল শুনে রায়হান বুঝতে পারে যে তাকে দরকার, তাই সে তার বন্দুক নিয়ে প্রস্তুত। যখনই জাস্টিস এবং চিপ বেরিয়ে আসে, সে গুলি করে জম্বিদের হত্যা করে। রায়হানও রক্তক্ষরণের কারণে মারা যায়। চিপ তখন রায়হানের শরীর পাথর দিয়ে ঢেকে দেয়, যাতে জম্বিদের খাবার না হয়। তখন জাস্টিস তার ভাইকে দেখতে পায় যে টিনার দলের সাথে এসেছে। জাস্টিস তার ভাইকে জড়িয়ে ধরে এবং রাগে তাকে একটু মারেও, কিন্তু তারপর তাকে নিরাপদে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে জাস্টিস, চ্যাপ ও টিনা রায়হানের মৃত্যুর খবর শুনে গভীরভাবে দুঃখিত হয়। ততক্ষণে ইতিমধ্যে অন্ধকার হয়ে গেছে, তাই তারা এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। জাস্টিস তার ভাইকে বলে, যদি তুমি আমার কথা ভাবো তাহলে দয়া করে আমার সাথে বাড়ি চল।
এই ওসামা বিন লাদেন ব্যাপারটা ভুলে যাও। কিন্তু সে বলে, আমি তোমার কথা ভাবি, তাই আমি তাকে হত্যা করতে চাই। তখন জাস্টিস চিফকে লক্ষ্য করে যে রায়হানের মৃত্যুকে গভীরভাবে দুঃখিত, কারণ তারা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছিল। জাস্টিস তার দুঃখ কমানোর জন্য তার সাথে কথা বলে, সে এমনকি তাকে ভালো বোধ করানোর জন্য তাকে চুম্বনও করে। সে একই রাতে ডেরেক স্বপ্ন দেখে যে যখন তার ছোট বোন ও আমি খেলছিলাম, তখন ওসামা বিন লাদেনের মতো একটি জম্বি তার বোনের উপর হামলা করছিল। এই স্বপ্ন কার্যত তাকে জাগিয়ে তোলে। সে দেখে যে অন্যরা এখনো ঘুমাচ্ছে, তাই সে একা এগিয়ে যায় বন্ধুরা, কারণ তারা ভিতরে একটাও জিনিস চলছে, ওসামাকে হত্যা করার আগুন, এবং এটি নিভতে নারাজ। অল্প দূরত্ব ভ্রমণ করার পর ডেরেক সেই একই সন্ত্রাসী শিবিরে পৌঁছায় যেখানে লোকেদের জম্বিতে পরিণত করা হচ্ছে। জম্বিদের একটি তার দিকে পুরো এলাকার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। সেখানে অনেক নিরস্ত্র সন্ত্রাসী রয়েছে। তাদের মধ্যে একজন ডেরেককে দেখতে পায়, কিন্তু যখন সে তাকে গুলি করতে যায় তার গুলি ব্যর্থ হয়। সে একটি ছুরি ব্যবহার করে তাকে ছুরি আঘাত করে এবং তাকে পাহাড়ের নিচে ফেলে দেয় যেখানে শিবিরটি অবস্থিত ছিল। যে এলাকায় জম্বিদের আটকে রাখা হয়েছিল তা তালাবদ্ধ ছিল। সে সরাসরি গুলি করে এটিকে উড়িয়ে দেয়। এর ফলে সমস্ত জম্বিরা বেরিয়ে আসে এবং সন্ত্রাসীদের আক্রমণ করে। যদিও সন্ত্রাসীদের কাছে বন্দুক আছে, সেখানে জম্বিদের সংখ্যা কেবল অনেক বেশি। তাই জম্বিরা কিছু সন্ত্রাসীকে হত্যা করেছে এবং সন্ত্রাসীরা কিছু জম্বিকে হত্যা করছে। তাই তারা এই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আমি গোপন সুড়ঙ্গে প্রবেশ করি, যা ভিতরে যাওয়ার পথ, যেখানে ওসামা লুকিয়ে আছে। এদিকে জাস্টিস অন্য অফিসারদের সাথে সেখানে পৌঁছে গেছে এবং বুঝতে পারে যে এখানে যা কিছু ঘটছে তা অবশ্যই আমার ভাইয়ের কাজ, এবং সে অবশ্যই ওসামাকে খুঁজে বের করার জন্য সুড়ঙ্গ প্রবেশ করেছে। তো বন্ধুরা, সেও চিফসের সাথে সেই সুড়ঙ্গে প্রবেশ করে এবং অন্য অফিসাররা সন্ত্রাসী এবং জম্বি উভয়কে নির্মমভাবে করতে ব্যস্ত হয়। সুড়ঙ্গ পার হওয়ার পর জাস্টিস একটি ঘরে তার ভাইকে খুঁজে পায়। সে বলে, আমি এখানকার ঘর সব পরীক্ষা করেছি, কিন্তু আমি যেটিকে প্রবেশ করতে চেয়েছি সেটি শেষ। যখন তারা তিনজন চুপি চুপি ঘরে প্রবেশ করে, তারা ওসামাকে একটি জম্বিতে রূপান্তরিত অবস্থায় দেখতে পায়। কিছু সন্ত্রাসী এখন তাকে একটি লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। সে তালেবান ও আল কায়দার মতো অন্য সন্ত্রাসী সংগঠনগুলির জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করছে। বলছে, আমাদের ওসামা মারা যায়নি, সে এখনও বেঁচে আছে, তাই আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা অবশ্যই আমেরিকার উপর প্রতিশোধ নেব। ঠিক তখনই কিছু জম্বি একই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে এবং ভিতরে সন্ত্রাসীদের আক্রমণ করে। চিফ তখন প্রকাশ করে যে সে সদর দপ্তরে একটি বার্তা পাঠিয়েছে, তারা শীঘ্রই এখানে একটি বিমান হামলা চালাবে। তার মানে তারা বিমান দিয়ে আক্রমণ করবে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু যখন জাস্টিস চিফের সাথে বেরিয়ে আসে, সে দেখে ভিক্টর তাদের সাথে আসেনি। সে সমস্ত জম্বিদের গুলি করতে ব্যস্ত ছিল, এবং যখন ওসামা বিন লাদেন তার ওপর এগিয়ে আসে তখন সে তাকে গুলি করে হত্যা করে। ততক্ষণে আমেরিকার বিমান এসে গেছে, এলাকাটি ধ্বংস করার জন্য প্রস্তুত। জাস্টিস সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। অন্য অফিসাররা তাকে কাঁধে বহন করে এবং অন্যদের সাথে চলে যেতে শুরু করে। ঠিক তখনই তার পাশে শব্দ শুনতে পায়। ক্লান্ত হয়ে তারা তাকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু কাছ থেকে পরীক্ষা করার পর তারা আবিষ্কার করে যে এটি ট্যাস্টিকের ভাই ডেরেক। ট্যাস্টিক তাকে আবার জীবিত দেখে খুব খুশি হয়। সে তাকে হত্যা করবে এমন বলে। আমি ভেবেছিলাম আমি একাই বাড়ি ফিরব। ডেরেক তখন প্রকাশ করে, আমি ওসামাকে নিজের হাতে হত্যা করেছি, এখন সে পুরোপুরি মৃত। এখন আমি আমার সহকর্মীদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। ঠিক তখনই আমেরিকার হেলিকপ্টার তাদের তুলে নিতে আসে এবং এর সাথে এই জম্বি মুভি শেষ হয়। বন্ধুরা, পরের গল্প কোন মুভি নিয়ে শুনতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমার অনুপ্রেরণা, ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।